নমস্কার, ওয়েলকাম টু পথমেকার। আজকের যে ভিডিওটি রয়েছে সেটি একটি স্ট্র্যাটেজি ভিডিও বলতে পারো। তো একটা প্রশ্ন বারবার করে ঘুরে ফিরে আসে যে কীভাবে আমরা মানে মক টেস্টে নাম্বার ইনক্রিজ করব। ঠিক আছে, তো মক টেস্টে নাম্বার ইনক্রিজ করার কিছু উপায় আমি বলবো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলি, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা এতদিন ধরে চ্যানেলের সাথে যুক্ত আছো তাদের সবাইকে ধন্যবাদ। তো যাই হোক, প্রথমেই বলি যে পিও হোক বা ক্লার্ক হোক, তোমরা যে কোনো ওয়েবসাইট থেকে তোমরা মক দিচ্ছ নিয়মিত। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা নতুন একদম বা যারা কিছুদিন ধরে প্রিপারেশন নিচ্ছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মার্কসটা ইনক্রিজ করছে না, পাশাপাশি তাদের পার্সেন্টাইল স্বাভাবিকভাবেই ইনক্রিজ হচ্ছে না। তো তারা সাধারণত একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে যায় যে কীভাবে ইনক্রিজ করবো স্কোর। তো দেখো, মেন বিষয় হচ্ছে যখন আমরা কোনো পরীক্ষার হলে যাচ্ছি পরীক্ষা দিতে, ঠিক আছে, তার সাথে বাড়িতে বসে মক দেওয়ার বেসিক ডিফারেন্স কিছু রয়েছে। তো বেসিক ডিফারেন্সগুলো কী কী? বেসিক ডিফারেন্স বলতে, তোমার বাড়িতে যখন তুমি মক দিচ্ছ তখন সেখানে কিন্তু তোমার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হওয়ার অনেক অপশানস থাকছে। পরীক্ষার হলে সেই অপশানসগুলো থাকছে না। ঠিক আছে, স্বাভাবিকভাবে কী হয়, হলে তুমি হয়তো তোমার জানা জিনিস, অবশ্যই না জানা থাকলে তো সম্ভব নয় করা, জানা জিনিস তুমি করতে তোমার যতটা মানে তুমি পজিটিভ একটা জায়গা থাকে, সেটাতে বাড়িতে বসে যখন তুমি মক দিচ্ছ তখন কিন্তু মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট হচ্ছে অনেক সময়। সেক্ষেত্রে একটা নেগেটিভ জায়গা রয়েছে বাড়িতে বসে মক দেওয়ার। ঠিক আছে, পাশাপাশি এটা বলবো, যখন আমরা বাড়িতে বসে মক দিচ্ছি তখন আমাদের মাইন্ডটা এইভাবেই সেট আপ হয়ে যায় যে এটা তো বাড়িতে বসে মক দিচ্ছি, তার ফলে কি হচ্ছে, আমার এখানে আমি যদি কম নাম্বার পাই তাহলে আমার চাকরি পাওয়া বা না পাওয়ার মধ্যে কোনো এফেক্ট পড়বে না। ঠিক আছে, এই বিষয়টা আমাদের মাথার মধ্যে কিন্তু ঢুকে থাকছে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এই বিষয়টা থেকে বেরোতে হবে। তোমাকে বাড়িতে বসে যখন তুমি মক দিচ্ছ বা মক দেওয়ার আগে তোমাকে মনে মনে একটা ডিসাইড করে নিবে, মক বা যাই হোক না কেন আমাকে এখানে ভালো পারফর্ম করতে হবে। যখন এই চিন্তাভাবনাটা তোমার মাথার মধ্যে যখন ঢুকে যাবে, তখন কিন্তু দেখবে তোমার স্বাভাবিকভাবেই অ্যাটেম্পটের পরিমাণও বাড়বে এবং নাম্বার ভালো আসতে শুরু করবে। ঠিক আছে, এটা এরকম নয় যে আমি যেদিন থেকে ভাবলাম সেদিনই আমার ভালো নাম্বার হয়ে গেল, ঠিক আছে, বা হলো, সেটা কিন্তু নয়। ইমপ্রুভমেন্টটা ধীরে ধীরে শুরু হবে, ইমপ্রুভ হওয়াটা শুরু হবে, ইমপ্রুভমেন্টটা চোখে ধরা পড়বে আর কি, এক কথায়। তো এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে, সবসময় মনে রাখবে যে তুমি যখন মক দিচ্ছ, ঠিক আছে, সেটা তুমি অল্টারনেটিভ ডেজে দিতে হবে। তোমাকে অল্টারনেটিভ ডেজে কেন দিতে হবে তার একটা আমি কারণ বলবো, সেটা আমি বলছি, কথা প্রসঙ্গে আমি বলতে থাকবো, তো সেটা অবশ্যই তোমরা লক্ষ্য করবে। তো ঘটনা হচ্ছে, যখন তুমি মক দিচ্ছ বাড়িতে, যে কোনো ওয়েবসাইটের হতে পারে, ঠিক আছে, প্রিলিমিনারি যদি প্রসঙ্গে আমি যদি বলি, প্রিলিমিনারি যখন তুমি মক দিচ্ছ তুমি অল্টারনেটিভ ডেজে দেবে। ধরো আমি কথা বলছি, যে কোনো একটা উইকের তুমি যদি মানডে থেকে শুরু করো, মানডে থেকে যদি তুমি ভাবনা চিন্তা শুরু করো যে তুমি ফার্স্ট মকটা দিলে মানডেতে, ঠিক আছে, টিউসডেতে তুমি দিলে না, ওয়েডনেসডেতে তুমি আবার একটা মক দিলে, ঠিক আছে, এইভাবে একদিন বন্ধ করে তারপরের দিনগুলোতে আবার একটা করে মক দাও। প্রথম দিন যে মকটা দিচ্ছ তুমি, মানডেতে যে মকটা দিলে, সেই মকে দেখা গেল তোমার খুব খারাপ নাম্বার এলো। প্রথমের দিকে নাম্বার খুব খারাপ আসে, এটা প্রত্যেকের ক্ষেত্রেই তাই হয়, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। যারা চাকরি করছে বা যারা ভালো একটা পজিশানে রয়েছে, যে হয়তো আজকে তারা এখনও সফলতা পায়নি, 2 দিন পরে হয়তো সফলতা পাবে, তাদের ক্ষেত্রেও তাই হয়। প্রথম মকটা দেখা গেলো খুব খারাপ নাম্বার হলো, মোটামুটি ধরো 30% তুমি নাম্বার পেলে, 100-র মধ্যে তুমি 30 পেলে, আমি কথা বলছি, ঠিক আছে। দ্বিতীয় দিন তুমি মক যখন দিতে বসবে, মানে আবার যখন সোমবার পরীক্ষা দিলে, মঙ্গলবার দিলে না, বুধবার দিন দিতে বসলে, তখন বুধবার দিন পরীক্ষা দিতে বসার আগে যদি তুমি এই স্টেপগুলো ফলো করো, তুমি দেখবে যে তোমার এই নাম্বারটা একটু হলেও ইমপ্রুভ হবে। কীরকম কী স্টেপ সেক্ষেত্রে ফলো করতে হবে? সবার প্রথমে তোমায় লক্ষ্য রাখতে হবে, সোমবার দিন তুমি যে মকটা দিয়েছো
সেই মকটার কি কি প্রশ্ন তুমি অ্যাটেম্প্ট করেছো, ঠিক আছে, করনি কিন্তু বলছি না, কি কি কোশ্চেন অ্যাটেম্প্ট করনি সেগুলো নিয়ে ফলো হবে, সেগুলো সবাই বলবে, কিন্তু আমি একটু অন্যরকমভাবে বলছি, এই জায়গাটা বুঝতে হবে কি বলতে চাইছি। প্রথম দিন সোমবার দিন তুমি মক দিলে, মকে দেখা গেল, আমি যদি একটা পোর্শনের কথা বলি, রিজনিংয়ের কথা বলছি, ধরো রিজনিংয়ে সাধারণত প্রিলিমিনারিতে 35টা প্রশ্ন থাকে। তো এবার 35টা প্রশ্নের মধ্যে দেখা গেল তুমি 15টা প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছো, ঠিক আছে, আমি কথার কথা বলছি, তার 15টা প্রশ্নের অ্যাটেম্প্ট করেছো। এবার যখন তুমি পরীক্ষা দেওয়ার পরে সাবমিট করে দিলে, তোমার রেজাল্ট চলে এলো মকের, তারপরে কিন্তু তুমি যখন দেখতে পাবে যে তোমার কতটা টাইম লেগেছে, ঠিক আছে, এখানে টাইমটাও কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টর, ঠিক আছে, টাইমটা কত লেগেছে। এবার 15টা প্রশ্ন তুমি অ্যাটেম্প্ট করেছো, দেখা গেল যে কিছু টপিক্সে, সেটা ইনইকুয়ালিটি হতে পারে, সেটা সিলোজিজম হতে পারে, সেখানে সিরিজের কোশ্চেন হতে পারে, বা যা কিছু হতে পারে, তুমি দেখা যাচ্ছে যে কিছু কিছু প্রশ্নে তোমার টাইম খুব বেশি লেগেছে, মানে সাধারণত যা টাইম লাগার কথা তার থেকে তোমার বেশি লেগেছে, কিন্তু তুমি সেটাকে তোমার কোশ্চেনটা তোমার ঠিকঠাক তুমি করতে পেরেছো, মানে তুমি কারেক্ট অ্যান্সার দিয়েছো, কিন্তু তথাপিও তোমার টাইমটা বেশি লেগেছে। সেক্ষেত্রে আমি বলবো যে তোমার টাইম যখন বেশি লাগছে, তখন তোমাকে কিন্তু ওই প্রশ্নগুলোকে একটু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, ঠিক আছে, তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে, সেই জন্যই তুমি সঠিক উত্তর দিতে পেরেছো, কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে ফর ইমপ্রুভমেন্ট অফ ইউর স্পিড, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যদি তোমার স্পিডটা ইমপ্রুভ করে, তাহলে তোমার টাইম কম লাগবে। ধরো যে প্রশ্নটা করতে তোমার 1 মিনিট সময় লাগছিল, সেই প্রশ্নটা হয়তো দেখা যাচ্ছে তোমার করতে মানে প্র্যাকটিস করার পরে তোমার হয়তো টাইমটা লাগছে 30 সেকেন্ডস, ঠিক আছে, তাহলে তোমার সেভ হচ্ছে কতটা, 30 সেকেন্ড সেভ হলো। 30 সেকেন্ড সেভ হওয়া মানে কিন্তু হয়তো একটা প্রশ্নে 30 সেকেন্ড কম সেভ হচ্ছে, তার সেটা হয়তো সাধারণত খুব একটা চোখে ধরা পড়ছে না যে কতটা সময়, কিন্তু যখন এটা ওভারঅল পেপারের ক্ষেত্রে যদি বলা হয়, তখন কিন্তু টাইমটা অনেকটা কিন্তু ম্যাটার করে, এই 30 সেকেন্ডটা কিন্তু অনেকটা ম্যাটার করছে, ঠিক আছে। তাহলে তোমার যে জায়গায় প্রশ্নগুলো উত্তর সঠিক দিচ্ছ এবং টাইমের যেখানে বেশি লাগছে, সেগুলোকেও তো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, হয়তো তুলনামূলকভাবে কম, যেখানে তোমার মানে তোমার আয়ত্তটা সেভাবে তুমি করতে পারোনি, রপ্ত করতে পারোনি, সেইটার থেকে কম প্র্যাকটিস করবে, কিন্তু প্র্যাকটিসটা তোমায় করতে হবে ওই প্রশ্নগুলোতে, যেগুলো তুমি পারছো সেগুলোকেও তোমায় প্র্যাকটিস করতে হবে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 কি, এবার পয়েন্ট নাম্বার 2 যখন আসবে, তখন তোমায় দেখতে হবে যে তুমি যে প্রশ্নগুলো তুমি অ্যাটেম্প্ট করতে ভয় পাচ্ছ, ঠিক আছে, যে তুমি জানো যে আমি এই প্রশ্নগুলোর আমি অ্যান্সার জানি, মানে কীভাবে করতে হবে জানি, কিন্তু অ্যাটেম্প্ট করতে ভয় পাচ্ছ, সে প্রশ্নগুলোকে কী হবে, সেই প্রশ্নগুলোকে তোমাকে টাইমার ধরে আলাদা করে প্র্যাকটিস করতে হবে। সাধারণত রিজনিংয়ের ক্ষেত্রে যদি আমি বলি, রিজনিংয়ের ক্ষেত্রে কী হয়, অন্যান্য প্রশ্নগুলো সলভ হয়ে যায়, কিন্তু পাজেল সেকশানে কিন্তু প্রবলেম হয়। এবার পাজেলের বিভিন্ন রকম টাইপের পাজেল হয়, যেমন ধরো তোমার ইয়ার দিয়ে পাজেল থাকে, ঠিক আছে, ইয়ার আর এজ দিয়ে যেরকম পাজেল থাকে, বা ফ্ল্যাট ফ্লোরের পাজেল থাকে, ব্লাড রিলেশন দিয়ে পাজেল থাকে, বা ভ্যারিয়েবল দিয়ে পাজেল থাকে। তো যেগুলোই থাকুক না কেন, টপিক ধরো তুমি কোন পাজেলটা করতে তোমার সমস্যা হচ্ছে পার্টিকুলারলি, সেই পাজেলগুলোকেই তুমি তোমার বাড়িতে টাইমার ধরে প্র্যাকটিস করবে। তুমি যেটাই প্র্যাকটিস করো না কেন, তোমাকে কিন্তু টাইমারটাকে অবশ্যই রেডি রাখতে হবে, তোমাকে টাইমার ধরে প্র্যাকটিস করতে হবে। এটা কোন ধরনের প্রশ্নের ক্ষেত্রে বলছি, যে প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে তোমার ভয় লাগছে, মানে কি হয়, ধরো মক দিতে গেলে এই জিনিসটা সবাই অনেকেই ফেস করে, আমিও করেছি, যে এই প্রশ্নটা ধরবো, এই প্রশ্নটা ধরলে হয়তো অনেকটা সময় লাগবে, ছেড়ে দিই, আমি পরের প্রশ্নতে যাই, তখন মাইন্ড এইভাবেই কাজ করতে থাকে। কিন্তু এইটার থেকে এই মানে স্টেপটা, মানে এই ভয়টা কাটানোর জায়গা হচ্ছে তোমার বাড়িতে প্র্যাকটিস। তুমি যখন টাইমার দিয়ে যখন তুমি বাড়িতে প্র্যাকটিস করা শুরু করবে, প্রথমের দিকে একটু সময় লাগুক, বেশি কোনো ক্ষতি নেই, তারপরে দেখবে যখন ওটা অটোমেটিক্যালি কিন্তু তোমার উইদিন টাইমের মধ্যে কিন্তু তোমার সেটা সলভ করা শুরু হয়ে যাবে। যখন শুরু হয়ে যাবে, তখন তুমি মকেও দেখবে অ্যাটেন্ড করতে পারবে। এটা গেল দ্বিতীয় টিপস। 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে যে প্রশ্নগুলি তুমি অ্যাটেম্পটই করোনি, ঠিক আছে, তো দ্বিতীয়টা কিন্তু আলাদা ছিল, দ্বিতীয়টা তুমি জানতে, কিন্তু টাইম বেশি লাগবে বলে ভয় অ্যাটেম্প্ট করোনি। 3 নাম্বার কি, 3 নাম্বার তুমি জানোই না, যে টপিকগুলো তোমার জানাই নেই, ঠিক আছে,
সেগুলো কী হবে, সেগুলোকে তাহলে তোমাকে প্রথম কাজ সেগুলোর বই ধরে হোক বা ওয়েবসাইটে হোক বা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে হোক, যা করেই হোক না কেন তোমাকে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। তোমার যখন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার করতে সাধারণত যে কোনো টপিকের কনসেপ্ট ক্লিয়ার করতে 1 থেকে 2 দিন লাগবে, ঠিক আছে। সেই কনসেপ্টটা ক্লিয়ার করে নেওয়ার পরে তোমায় কিন্তু সেটার উপরে প্র্যাকটিস শুরু করতে হবে, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে, আমি প্রথমেই বলছিলাম যে অল্টারনেটিভ ডেজে তুমি মক দেবে, ঠিক আছে। প্রথম বলেছিলাম যে কোনো একটা উইকের শুরুর দিনটা আমি ধরলাম মানডে থেকে তুমি শুরু করছো, মানডেতে দিলে, তারপরে টুইসডেতে তুমি মঙ্গলবার দিন এই যে কথাগুলো বললাম যে কোনটা করবো কোনটা করবো না, কীভাবে প্র্যাকটিস করবো, সেগুলো তোমাকে ওই মঙ্গলবার দিনটাতে তোমায় প্র্যাকটিস করতে হবে। তাহলে তোমার সোমবার দিন তুমি যে জায়গায় দাঁড়িয়েছিলে তোমার প্রিপারেশানে, যেখানে দাঁড়িয়ে তুমি সোমবার দিন পরীক্ষা দিয়েছিলে, মঙ্গলবার দিন তোমার প্রিপারেশানটা একটু বেটার হলো, ঠিক আছে। বুধবার দিন যখন তুমি পরীক্ষা দিতে বসবে তখন কিন্তু অটোমেটিক্যালি তোমার 1% হলেও ইমপ্রুভ হবে। তখন কিন্তু তোমার কী হবে, হয়তো দেখা গেল তুমি যে টপিকগুলো প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করেছো সেগুলো হয়তো পরীক্ষায় পেলে না, সেই মকটাতে হয়তো নেই, কিন্তু তোমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে যে না আমি প্র্যাকটিস করেছি, ঠিক আছে। যত প্র্যাকটিস বাড়বে তত কনফিডেন্স বাড়বে, তত মকে কিন্তু ভালো নাম্বার আসতে শুরু করবে। আর মকে যখন ভালো নাম্বার আসতে শুরু করবে সেটার এফেক্টটা কিন্তু পরীক্ষার হলেও থাকবে। পরীক্ষার হলে গিয়েও দেখবে তোমার মকে যখন তুমি ভালো স্কোর করতে পারছো, তোমার মাইন্ড অটোমেটিক্যালি কিন্তু তোমার মস্তিষ্ক এইভাবে কাজ করবে যে না আমার মকে ভালো নাম্বার আসে, তার মানে আমি পরীক্ষাতে পারবো, ঠিক আছে। এই জন্য প্র্যাকটিসটা বেশি গুরুত্বপূর্ণ। এটা হলো 3 নম্বর পয়েন্ট। 4 নাম্বার কী হচ্ছে, তুমি সাধারণত আমি একটা কথা বলি যে কোনো স্টুডেন্টের প্রিলিমিনারিতে বলো, ব্যাংকের এক্সামের ক্ষেত্রে যে 3টে টপিক থাকে, ম্যাথ, রিজনিং আর ইংলিশ, সেক্ষেত্রে ম্যাথের ইমপ্রুভমেন্ট এবং রিজনিংয়ের ইমপ্রুভমেন্টটা তাড়াতাড়ি হয় তুলনামূলকভাবে। তুলনামূলকভাবে তাড়াতাড়ি হয় কার সাপেক্ষে? ইংরেজির সাপেক্ষে। যাদের ইংলিশটা দুর্বল, ঠিক আছে, তাদের কিন্তু ইংলিশটা ইমপ্রুভ করতে টাইম বেশি লাগে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু ম্যাথ আর রিজনিংয়ের টাইমটা অনেক কম লাগে ইমপ্রুভ করার ক্ষেত্রে, ঠিক আছে। তো ম্যাথ রিজনিং যখন ইমপ্রুভ হচ্ছে, ইংলিশটাও হবে, ঠিক আছে। ইংলিশের ইমপ্রুভমেন্ট নিয়ে আমি এরপরে অবশ্যই একটা ভিডিও করব, সেটা অবশ্যই তোমাদেরকে আমি এই চ্যানেলেই আমি আপলোড করব, তোমরা সেখানে কিন্তু বিশদভাবে আলোচনা করা হবে, ঠিক আছে। তো এই ছিল 3টে পয়েন্ট, ঠিক আছে। 4টে পয়েন্ট, তার মধ্যে এই 4টে পয়েন্ট তোমায় ফলো করতে হবে। 5 নাম্বার কি, আমি এর আগে হয়তো বিষয়টা নিয়ে হালকা অল্প করে বলেছি, তাও এটা ডিটেলসে বলতে চাইছি যে তুমি যে কোনো টপিক যখন প্র্যাকটিস করছো, সেটা রিজনিংয়ের হোক বা ম্যাথের হোক বা ইংলিশের হোক, যেটাই তুমি প্র্যাকটিস করো না কেন, তোমাকে কিন্তু টাইমার দিয়েই কিন্তু প্র্যাকটিস করতে হবে। টাইম দিয়ে যদি তুমি প্র্যাকটিস না করো, তোমার কিন্তু স্পিড বাড়বে না। 1 নাম্বার, স্পিড না বাড়লে কিন্তু তুমি পরীক্ষায় বা মকে কিন্তু কমপ্লিট করতে পারবে না, ঠিক আছে। যখন তুমি টাইমার দিয়ে প্র্যাকটিস করবে কন্টিনিউয়াসলি, বাড়িতে যখন টাইমার দিয়ে তুমি প্র্যাকটিস করছো, তখন কিন্তু মনে রাখবে যে তোমার অটোমেটিকভাবেই তোমার স্পিড বাড়বে। সাধারণত যে কোনো প্রশ্নের ক্ষেত্রে প্রিলিমিনারি লেভেলে ব্যাংকের এক্সামে প্রিলিমিনারি লেভেলে যে কোনো কোশ্চেনের জন্য 30 সেকেন্ড তোমার হচ্ছে টাইম, মোটামুটি তোমাকে 30 সেকেন্ডের মধ্যে তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে যে কোনো, সেটা তুমি এটা একদম স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে। যদি একটা পাজেলের ক্ষেত্রে বলি, পাজেলের ক্ষেত্রে 2 থেকে 2.5 মিনিট প্রিলিমিনারি লেভেলের পাজেলে। এটা শুনতে যাদের মানে প্রথমের দিকে প্রথম তোমরা যারা প্রিপারেশান নিচ্ছে তাদের কিন্তু একটু অকওয়ার্ড লাগবে যে এত তাড়াতাড়ি কীভাবে পড়বো, সম্ভব নাকি? হ্যাঁ সম্ভব। যারা পেয়েছে, যারা কোয়ালিফাই করছে, তারা কিন্তু একটু ভালো করে যদি তুমি খোঁজে নাও, দেখবে তারাও কিন্তু করতে পারছে। অর্থাৎ তারা যখন পারছে তুমিও পারবে। এখানে বিশেষ কোনো মানে কঠিন বিষয় নয়, ঠিক আছে। এটা সহজ বিষয়, কিন্তু মোটামুটি পাজেলের ক্ষেত্রে কিন্তু খুব 2 থেকে 2.5 মিনিট টাইম দিতে হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি খুব সহজভাবেই বোঝানোর চেষ্টা করেছি। তো দেখা হবে, নেক্সট ভিডিওতে দেখা হবে। এছাড়াও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন লাগছে,
আমি যে অঙ্কগুলো বা রিজনিংয়ের যে টপিকগুলো সলভ করছি সেগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপেও তোমরা জয়েন করতে পারো এবং সেখানেও কিন্তু তোমাদের প্রবলেম কিন্তু তোমরা পাঠাতে পারো। আমি হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দেবো কমেন্ট সেকশানে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।